নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই দেখাবো অবশ্যই গার্ডেন রিচের খবর, কারণ গার্ডেন রিচ একেবারে বিস্ফোরক সব তথ্য উঠে আসছে। এই যে মোহাম্মদ ওয়াসি প্রমোটার, তিনি কে? তিনি জেল খাটা আসামি, বহুদিন জেল খেটেছেন এবং সেখানেই জেলে পরিচয় হয়েছে ব্যালট সেলিম, চুরি ফিরোজ এদের সঙ্গে। তারপরে তিনি এদের সঙ্গে ব্যবসা শুরু করেন। প্রথমে সাপ্লাইয়ের ব্যবসা ছিল, তারপরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি হয়ে উঠলেন প্রমোটার। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই চুরি ফিরোজ এবং সেলিম, ব্যালট সেলিম, এরা কারা? অমিত, শোনা যাচ্ছে? অমিতের সঙ্গে কথা বলবো। তবে সেলিম, ব্যালট সেলিম, চুরি ফিরোজ, এদেরকে নিয়ে তো যত আলোচনা, কারণ এই ভদ্রলোক অর্থাৎ এই যে প্রমোটার মোহাম্মদ ওয়াইসি 9 বছর জেল খেটেছেন ডাকাতির দায়ে। আরো একবার চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, এই চুরি ফিরোজ, ব্যালট সেলিম, এরা কারা? তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে ওঠে এই ওয়াইসির? দেখো, ডাকাতির মামলাতে যখন সংশোধনাগারে বন্দিদশা কাটাচ্ছিলেন এই মোহাম্মদ ওয়াসিম, সেই সময় সংশোধনাগারেই গার্ডেন রিচের বাসিন্দা চুরি ফিরোজের সঙ্গে তার পরিচয় হয়। এরপরে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর যখন তারা জেল থেকে বাইরে বেরিয়ে আসে, তখন চুরি ফিরোজের এলাকা, চুরি ফিরোজ যেহেতু গার্ডেন রিচে থাকতেন এবং এই মোহাম্মদ ওয়াসিম জেলে যাওয়ার আগে কিন্তু রাজাবাজার এলাকাতে থাকতেন, সেক্ষেত্রে চুরি ফিরোজই তাকে অফার করে বা তাকে বলে যে তার এলাকায় এসে তার সাথে ব্যবসা তারা করতে পারে এবং একসঙ্গে তারা কিন্তু ব্যবসা শুরু করে। কিসের ব্যবসা? এলাকাতে, অর্থাৎ গার্ডেন রিচ এলাকাতে বিভিন্ন ইমারতি সামগ্রীর সাপ্লাইয়ের কাজ কিন্তু শুরু করেন এই চুরি ফিরোজের সাথে নিয়ে মোহাম্মদ ওয়াসিম। এবং শুধুমাত্র চুরি ফিরোজ নয়, চুরি ফিরোজের আরেক সাগরেদ ব্যালট সেলিম, যে এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত, সেও কিন্তু এই দলে, এদের সাথে কিন্তু একসাথে 3 জন মিলে, চুরি ফিরোজ, ব্যালট সেলিম ও মোহাম্মদ ওয়াসিম, ওই এলাকা গার্ডেন রিচ এলাকাতে ইট বালি সাপ্লাইয়ের কাজ কিন্তু শুরু করে। যখন এই কাজটা, এবং তাদের উপর রাজনৈতিক প্রভাব যথেষ্ট ছিল। তার মানে নির্মাণ সামগ্রী যেমন করতেন এলাকারই এক প্রমোটার পারভেজের নজরে পড়ে যায় এরা 3 জন। এরপরে পারভেজের হয়ে কিন্তু কাজ তারা শুরু করে দিলেন। পারভেজের হয়ে বিভিন্ন জমি জমা তারা খোঁজার কাজ শুরু করলেন। কোনো পুরনো বাড়ি, কোনো এলাকায় কোনো পুরনো বাড়ি রয়েছে কিনা সেগুলো খোঁজ করা শুরু করলেন। অর্থাৎ বলা যেতে পারে দালালির কাজ শুরু করলেন পারভেজের হয়ে। এরপরে আস্তে আস্তে রাজনৈতিক প্রভাবে কিন্তু ওয়াসিম হয়ে উঠে এলাকা প্রমোটার এবং শুরু করলেন প্রমোটারের কাজ। এই তথ্য কিন্তু উঠে আসছে। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কড়া বার্তা দিলেন, তারপরে মোহাম্মদ ওয়াসিকে গ্রেফতার করা হলো এবং আজকে আদালতে তোলার পর তাকে 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো। যখন আদালত থেকে বেরিয়ে আসছেন এই মোহাম্মদ ওয়াসি, তখন প্রশ্ন কি করা হলো আর উত্তর কি দিলেন, দেখুন তো মিল পান কিনা। এইভাবে কেন বানালেন? এইভাবে লোকের মৃত্যু হলো, ইঞ্জিনিয়ারকে বলেছিলেন? কোন ইঞ্জিনিয়ার দাদা? সবার ইঞ্জিনিয়ারকে কি বলেছিল আপনাকে? প্রমোটার বললেন, জেলখাটা প্রমোটার, তিনি বললেন যে কাউন্সিলর জানতেন না, সব জানতেন ইঞ্জিনিয়ার। এদিকে 3 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। আজকেও মেয়র ফিরহাদ হাকিম তিনি বললেন যে কাউন্সিলরের কোনো কথা নয় এই বেআইনি নির্মাণ দেখার। ইঞ্জিনিয়াররা কেন দেখেননি, আধিকারিকরা কেন দেখেননি? কাউন্সিলর না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। 23 সাল 21 সাল থেকে আমি বারবার করে কোয়েশ্চন করেছি, ইলিগাল বন্ধ করুন, এসি এবং এইদের রেসপন্সিবল করুন। একদম যদি শুরুর থেকে হয়, যখন ভিত তৈরি করছে তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি, কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না। তো এই জায়গাটা বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ইন্টারভেন করতে হয়, তাহলে এই ঘটনা ঘটতো না। নিশ্চিতভাবে অসাধু চক্র আছে, শোকজ করেছি। 3 জন ওখানে এসি, এই আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। কাউন্সিলর জানতে পারুক কি না পারুক, এটা আইনত আমি বলতে পারি না। আর আইনজীবী কি বলছেন দেখুন। আমি এলইডিসিএস থেকে অ্যাপিয়ার করলাম, ওনার হয়ে আমি এই সাবমিশন দিলাম। দের ইজ নো ইন্টেনশন 307 অ্যাটেম্প টু মার্ডার। তো এখানে অ্যাটেম্প টু মার্ডারে কি লাই করছে? একটা বিল্ডিং ভেঙে পড়ে গেল, কি কারণে পড়ে গেল, সেই ক্ষেত্রে আসামি
তো এই 307-এর সঙ্গে কি জড়িত আছে, তো সেটাই আমি সাবমিশন দিলাম, আবেদন করলাম। সরকারি আইনজীবীরা আমার বেল অ্যাপ্লিকেশনটা অপোজ করলেন আর কি। খুনের একটা ইনভেস্টিগেশনের যে এরকমই একটা ঘটনা ঘটেছিল, এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন চাইলেন কোর্টের তরফ থেকে। তো আমার বেল পিটিশনটা পুরোপুরি রিজেক্ট করা হলো এবং ফুল পিসিটা চাওয়া হলো। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা দর্শক, যারা বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা লেখেন না মার্কড সেফ, অর্থাৎ আপনারা বিপদে নেই অন্যদেরকে জানানোর জন্য। অদ্ভুত ব্যাপার, বহুতলটা ভেঙে পড়লো, এতজন মারা গেল, আর শামস ইকবাল যিনি কাউন্সিলর সেই সময় ফেসবুকে লিখছেন শামস ইকবাল মার্কড হিমসেলফ অ্যাজ সেফ during the building collapse in ward number 134 কলকাতা সিটি ইন্ডিয়া। অর্থাৎ ফেসবুকে তিনি আপডেট করছেন তার অবস্থা, বুঝতে পারছেন? 9 জন লোক মারা গেল, এতজন লোক আহত, আর তিনি লিখছেন তিনি সেফ আছেন, এই বহুতল ভেঙে তার কোনো ক্ষতি হয়নি, তিনি জানেনই না নাকি। আবার আর এই যে বহুতল ভাঙলো, এই যে 9 জনের মৃত্যু হলো, তারপরে টনক নড়ল কলকাতা পুরসভার। এবং তারপরে আজকে একাধিক প্রতিনিধি দল, সদস্য দল, তারা গেলেন ওই এলাকায় বেআইনি নির্মাণ দেখতে, গেলেন বেআইনি নির্মাণে বাড়িগুলোকে নোটিশ দিতে। দেখুন, রবিবার মাঝরাতে গার্ডেন রিচে বিপর্যয়, ভেঙে পড়ে বেআইনি বহুতল। মাঝরাতে বিপর্যয়, বহুতল ভেঙে পড়ে ঝুপড়িতে, প্রাণ গেছে বেশ কয়েকজনের। এত কিছু ঘটে যাওয়ার পর কোমর বেঁধে ময়দানে কলকাতা পুরসভা। মঙ্গলবার সকালে গার্ডেন রিচের ফতেপুরে যায় পুরসভার প্রতিনিধি দল। আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। গার্ডেন রিচে 6টি বেআইনি বাড়িকে চিহ্নিত করেছে পুরসভার প্রতিনিধি দল। এই সব বাড়ির প্রমোটারদের নোটিশও ধরানো হয়েছে। এই বাড়িগুলোকে নোটিশ করে শুনানি করা হবে, শুনানির মাধ্যমে এই বেআইনি বাড়িগুলোর রায় দেওয়া হবে। অর্থাৎ এই বাড়িগুলো ভেঙে ফেলা হবে নাকি আংশিকভাবে ভেঙে ফেলা হবে, নাকি পুরোটাই ছাড়পত্র আবারও দেবে কলকাতা পুরসভা, তার সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল, আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে। গার্ডেন রিচের অনেকে বলছেন বেআইনি নির্মাণ রুখতে কলকাতা পুরসভা যদি আগে থেকে এমন তৎপর হতো, তাহলে হয়তো সারি সারি বেআইনি বাড়ি তৈরি হতো না, এভাবে বিপর্যয় ঘটতো না, এতজনের প্রাণও যেত না। যখন থেকে রেডি হয়েছে বিল্ডিংটা এইভাবেই পড়ে হয়েছে, সেটে গেছে দুটো। পাড়ার মধ্যেও আছে এমনি একটা গর্ত করেছে, বিল্ডিংটাকে খুলেছে, ছাতেটা ভেঙেছে গোল করে, ভেঙে আর তারপর ছেড়ে দিল। ওইটা ভিতরে যদি যান আপনারা দেখবেন পুরো বিল্ডিংটা ব্যান্ড হয়ে গেছে পুরো এইভাবে। পড়ে যেতে পারবে, দেখতেন না এরকম হয়েছে। এখন না ঠিক করলে কবে কি হবে কোনো জানি না, আবার লোক মরবে। এখন ঠিক না করলে আবার লোক মরবে। ব্যবস্থা আগা গোড়ায়নি, 2-3 মাসের মধ্যে আমরা 10খানা বিল্ডিং ভেঙেছি। তো যত ইনলিগাল বিল্ডিং আছে আমরা চাই এটা ভেঙে দিই, এবং ভেঙে দিলে আমি খুব খুশি হব। 134 নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেল কলকাতা পুরসভার বেআইনি বাড়ি অনুসন্ধানের কাজ। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর এখানেই শেষ নয়, আমরা তথ্য তালাশ করতে গিয়ে চোখ কপালে উঠল। পরের পর জলাশয় ভরাট করে, জলাশয়ের একাংশ ভরাট করে বহুতল নির্মাণ হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, হেলে পড়েছে বাড়ি। 1 ইঞ্চিও বোধহয় জায়গা নেই ওই হেলে পড়া বাড়ির। মানে একটা বেআইনি নির্মাণ আরেকটা বেআইনি নির্মাণের ওপরে ভেঙে পড়েছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার প্রতিবেদন। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের ব্যানার্জি বাগান, আর সেখানেই যে 520/1-2 এই যে নাম্বারের বিল্ডিং, এভাবেই সেখানে পুকুর, আর সেই পুকুর পাড়েই তৈরি হয়েছে সেই বিল্ডিং। আর সেই বিল্ডিং এ বিপজ্জনকভাবে বাস। বিল্ডিংটি পুরো ডান দিকে হেলে গেছে, অর্থাৎ একাংশ হেলে গেছে। আর পাশেই রয়েছে ঠিক
টালির বাড়ি ঝুপড়ি। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে এই ব্যানার্জি বাগান, আর সেখানেই আরো একটি বিপজ্জনক বসবাস। এবং এই যে বাড়ি, এই বাড়িও জলাশয়ের উপরেই কার্যত তৈরি, এবং পাশেই রয়েছে এভাবেই টালির তৈরি ঝুপড়ি। আর এই বহুতলও যদি কখনো ভেঙে পড়ে তাহলে প্রাণ সংশয় হতে পারে বহু বাসিন্দার। এই বিল্ডিং এ যেমন বসবাস করছেন যে বাসিন্দারা, তাদের যেমন প্রাণ সংশয়, আর যারা এই টালির বাড়িতে রয়েছেন তাদেরও রাতের ঘুম উড়ে গেছে এই ঘটনার পর। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এই বিল্ডিং এমনি নেমে গেছে না, পুর মধ্যে ও বিল্ডিং তৈরি করেছে, আর বিল্ডিং তৈরি করে বিল্ডিংটা একদম নেমে গেছে। আমাদের ভয় লাগে, আমাদের টালি বাড়ি আছে। রাতে ঘুম আমাদের খুবই, আমরা খুব দুশ্চিন্তার মধ্যেই আছি ধরতে গেলে। সবসময় আতঙ্ক ভাব, মানে আমরা কখন পড়ে যাবে, কখন যে আমাদের কিছু অঘটন ঘটে যাবে আমরা জানি না। এই যে হেলে যাওয়ার কথা বলছিলাম, বহুতল হেলে যাওয়ার ছবি, হ্যাঁ ভয়ঙ্কর। এবং সেখানে বসবাস করছেন মানুষ, সেখানে বসবাস করছেন, কথা বলতে গেলে দৌড়ে পালিয়ে যাচ্ছেন, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন ভয়ে আতঙ্কে। এখনো কি বলছেন জানেন ওখানকার মানুষ? বলছে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করব, হাঁড়ি কাঠে গলা দেব, এটা কি সম্ভব? দেখুন কি অবস্থা, দেখুন ঘটনাস্থলের পাশেই এই রকম ভাবে একাধিক বিপজ্জনক বাড়ি, কাছেই তাঁতিপাড়া, সেখানেও বেআইনি নির্মাণ, হেলে পড়েছে বহুতল। বয়স তো হয়েছে আমার, আমরা তো সব দেখছি, এরপরে কি আমি জেনে শুনে হাড় কাটে মাথা দেবো? সবই তো লুটের ব্যাপার, কাকে বলবো, চোখের সামনে দেখতে। আমরা জলে বাস করবো, কুমিরের সাথে লড়াই করবো, আপনি কি করবেন? আমাকে এসে মারবে, আমাকে এসে মারবে, আমি আপনাকে দেবো, বাহবা নেবো, আর তারপরেই মার খাবো। দেখুন 5 তলা বিল্ডিং হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, পুকুর ছিল আগে, বন্ধ করে তো বিল্ডিং করেছে, 5 তলা বিল্ডিং। হ্যাঁ, কে করবে? আপনি নেতা, আপনি লিখে দিলেন কাগজে, টাকা দিয়ে দিলেন নেতাকে, করে দিল বিল্ডিং। কে করবে, কে ধরবে? ব্যবস্থা আগা গোড়ায়নি, 2-3 মাসের মধ্যে আমরা 10খানা বিল্ডিং ভেঙেছি। তো যত ইনলিগাল বিল্ডিং আছে আমরা চাই এটা ভেঙে দিই, এবং ভেঙে দিলে আমি খুব খুশি হব। আপনি যে কোনো জিনিসই কিনবেন, আপনার তো পেপারগুলো ঠিক মতন দেখতে হবে যে আপনি লিগাল কি ইনলিগাল। লয়ারের কাছ থেকে সাজেশনটা তো নেবেন যে এইটা নেওয়া যাবে কি না, এবং সে যদি জেনে শুনে ফাঁদে পড়ে তো আমার কিছু করার নেই। যেটা খুব ডেঞ্জারাস বা কিছু ইনলিগাল আছে সেইগুলো ভেঙে দেবে। আর মমতা ব্যানার্জি এর মধ্যেই বলেছে যে আমি এখানে বাংলার বাড়ি করে দেবো, এদের থাকার বন্দোবস্ত করবো।